মোদি 2.0-তে নিজের কর্মকাণ্ডের জন্য কি একনায়ক হয়ে গেছিলেন? মোদি কি পারেননি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বাস জিততে? মোদি কি সত্যি দেশের আইন পরিবর্তন করতে চাইছিলেন? মোদিকে কি দেশের জন্য বিপদ বলে ভাবা হচ্ছিল? এই প্রশ্নগুলোর মধ্যে একটিরও জবাব যদি না হয়ে থাকে, তাহলে ভারতের কিছু প্রান্তে অনেক ইনফ্লুয়েন্সিয়াল লোকেদের এরকম বলতে কেন শোনা গেছে যে তোমরা যাকে খুশি তাকে ভোট দাও, নিজের ধর্মের লোককে অথবা ধর্মের বাইরের লোকদের ভোট দাও, কিন্তু কোনো পরিস্থিতিতে মোদি অথবা বিজেপিকে ভোট দেবে না। আর জানেন এর পরিণাম কি হয়েছে? বন্ধুরা, ভারতের ইতিহাসে বোধহয় প্রথমবার এরকম হয়েছে যে একটি ব্যক্তি বা পার্টিকে ক্ষমতা থেকে সরানোর জন্য কিছু জায়গাতে লোকেরা যে কোনো উল্টোপাল্টো ব্যক্তিকে, যাদের মধ্যে কয়েকজনের রেকর্ড তো এতটাই খারাপ যে ওনারা এখনও জেল হাজতে নিজেদের সাজা কাটাচ্ছে, এরকম ব্যক্তিদেরকে ওরা ভোট দিয়েছে যাদের উপর দেশ বিরোধী গতিবিধিতে লিপ্ত হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। উদাহরণের জন্য খালিস্তান সমর্থক অমৃতপাল সিংয়ের কথাই নিয়ে নিন। এই লোকটিকে ভারত বিরোধী গতিবিধিতে সক্রিয় থাকার জন্য গত বছর থেকে আসামের ডিব্রুগড় জেলে বন্দী করে রাখা হয়েছে। সেই অমৃতপাল সিং যে নাকি আজকে কিছুদিন আগে পর্যন্ত একটি সাধারণ ট্রাক ড্রাইভার ছিল, কিন্তু দেখতে দেখতে রাতারাতি সে নিজের হুলিয়ায় চেঞ্জ করে ফেলে। খুব ভালো ইংরেজি বলতে পারা অমৃতপাল সিং দেখতেও কিছুটা ভিন্ডরনওয়ালের মতোই ছিল। ভোলা ভালা পাঞ্জাবি সমাজের লোকেদের সিম্পেথি নিয়ে ওই লোকেদের অনেক বিভ্রান্ত করে এবং তার এজেন্ডা বাস্তবায়নের জন্য এই নিরীহ লোকদের ব্যবহার করে পাঞ্জাব ও ভারতকে অস্থিতিশীল করা সে শুরু করে দেয়। এই খালিস্তান সমর্থক অমৃতপাল সিং পাঞ্জাবকে ভারতের অংশ বলেও মনে করে না। তার হিসাবে তো পাঞ্জাবকে পাকিস্তানের সঙ্গে থাকা উচিত। এমন একজন বিশ্বাসঘাতককে লোকসভায় নির্বাচিত করে এমপি বানিয়েছেন। এমনই আরেকজন ব্যক্তি যাকে জম্মু কাশ্মীরের জনতা এমপি বানিয়েছেন, তিনি হলেন শেখ আব্দুল রশিদ, যিনি ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত। প্রথমে আমরা জেনে নিই যে এই লোকটিকে আর কি কি কীর্তি করে রেখেছে। উত্তর কাশ্মীর থেকে আসা আওয়ামী ইত্তেহাদ পার্টির সভাপতি ইঞ্জিনিয়ার রশিদ। টেরর ফান্ডিং মামলায় তাকে ইউএপি আইনে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে সে দিল্লির তিহার জেলে তার সাজা ভোগ করছে। আমার ভাবতে অবাক লাগছে কি কারণ হতে পারে যে বারামুল্লার মানুষ তার মতো একজনকে তাদের মূল্যবান ভোট দিয়ে 2 লাখেরও বেশি ভোটের ব্যবধানে এমপি করে পাঠিয়েছে। সত্যি ভাই, গণতন্ত্র থাকলে আমাদের দেশের মতো হওয়া উচিত, যেখানে কারাগারে থাকা একজন ব্যক্তিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তার বিরুদ্ধে যতই গুরুতর মামলায় চলমান থাকুক না কেন। আমরা এখন যদি দেখি এই ধরনের ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা, ভোট দেওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা উচিত। এবার 2024 ইলেকশনের পরবর্তী রেকর্ডগুলি দেখায় যে এবার একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে তাদের ভোট দিয়েছে। আর এটা থেকে বোঝা যায় যে বিজেপি হয়তো তার আগের মেয়াদে সংখ্যালঘুদের বিষয়ে কোনো উল্লেখযোগ্য কাজ করেনি। তাই তো 2024 সালে বিজেপি এবং এনডিএ প্রার্থীদের এই বিশেষ সমুদায়ের লোকেরা প্রত্যাখ্যান করেছে। কি আমি ঠিক বললাম, তাই না? এরকমই তো হয়েছিল বোধহয়। কিন্তু কি তথ্য তো কোনো অন্য কথাই বলছে। দেখতে গেলে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকেরা মোদী সরকারের আগের মেয়াদে দেওয়া সরকারি সুযোগ সুবিধাগুলো পাওয়ার বিষয়ে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে। এখন স্থায়ী বাড়ি হোক, চাকরি হোক, ছেলে মেয়েদের জন্য বৃত্তি হোক, এমনকি মেয়েদের বিয়ে পর্যন্ত সব ধরনের সরকারি স্কিম ছিল যার সুবিধা তারা নিয়েছে। মোদী সরকারের দেওয়া বিনামূল্যে রেশন, সরকারি বাড়ি, গ্যাস সংযোগ, মুদ্রা প্রকল্পের অধীনে সহায়তা, মহিলাদের সম্মান রক্ষার জন্য 3 তালাকের মতো আইন প্রণয়ন, স্টুডেন্টদের জন্য বৃত্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ধর্মীয় ভ্রমণের ব্যবস্থা ইত্যাদির মতো অগণিত সুবিধা সরকার সংখ্যালঘুদেরকে প্রদান করেছিল। কিন্তু তবুও আমি বিশ্বাস করি যে বিজেপির দ্বারা হয়তো কোনো ভুল নিশ্চয় হয়েছিল, কিন্তু সেই ভুলটি কোনটি সেটা কিন্তু ভাবার বিষয়। সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই স্লোগান দেওয়া এই দলটিকে কেন ইউপিতে অপ্রত্যাশিত পরাজয়ের মুখ দেখতে হয়েছিল? আমি আগে এই প্রশ্নটি আপনাদেরকে করেছিলাম যে সংখ্যালঘু সম্প্রদায় কি মোদীকে হুমকি হিসাবে বিবেচনা করেছে? এ বিষয়ে আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।